ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমিতে দেখবো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো তোমরা যদি এটা চ্যাপ্টারটা আরও ভালোভাবে বুঝতে চাও তো ভালো হবে যদি তোমরা 3 নম্বর চ্যাপ্টারটা দেখে নাও, যেটা হচ্ছে ব্যাঙ্কিং সিস্টেম। ব্যাঙ্কিং সিস্টেম দেখে নিলে তোমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বুঝতে আরও বেশি সুবিধা হবে। কিন্তু যদি তোমরা ব্যাঙ্কিং সিস্টেম না দেখে থাকো তবুও আমি চেষ্টা করবো যেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তোমরা বুঝতে পারো। তো স্টার্ট করবো আজকের এই চ্যাপ্টার। স্টার্ট করার আগে বলে নিই, তোমাদের মধ্যে যদি কেউ হিন্দি ল্যাঙ্গুয়েজে বেশি কমফোর্টেবল হয়ে থাকো তাহলে ভিডিও নিচে আমি ডেসক্রিপশনে হিন্দি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা হিন্দিতে ভিডিওটা দেখতে পারো। তো স্টার্ট করবো আজকের চ্যাপ্টার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে কথা বলা হয়, ওইটা স্টার্ট করা হয়েছিল তোমার 1 এপ্রিল 1935। তো তোমরা ডেটটা থেকে বুঝতে পারছো যে এটা ইন্ডিপেন্ডেন্সের আগে স্টার্ট করা হয়েছিল। আর দ্বিতীয় কথা, এটা যখন স্টার্ট করা হয়েছিল এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন ছিল, কয়েকজন লোক মিলে তো স্টার্ট করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু পরের দিকে তোমার ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজেশন করা হয়েছিল। ন্যাশনালাইজেশন মানে ওটাকে গভর্নমেন্ট সেক্টর বানিয়ে দেওয়া হয়েছিল। আর ওইটা করা হয়েছিল তোমার 1 জানুয়ারি 1949-এ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যদি কথা বলা হয় তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে তোমার সেন্ট্রাল ব্যাঙ্কও বলে থাকা হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে সেন্ট্রাল ব্যাঙ্ক বলার এটাই কারণ যে ইন্ডিয়াতে যতগুলো ব্যাঙ্ক আছে সব ব্যাঙ্কগুলো তোমার রিপোর্ট করে টু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মানে ইন্ডিয়ার টেরিটরির মধ্যে যতগুলো ব্যাঙ্ক আছে এভরিওয়ান ইজ আন্ডার দ্য কন্ট্রোল অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তাই জন্য একে ব্যাঙ্কস ব্যাঙ্ক বলে। ব্যাঙ্কস ব্যাঙ্ক 1935-এ যখন এটা কাজ করা স্টার্ট করেছিল তোমার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তখন এটার প্রথম প্রেসিডেন্ট ছিলেন অসবর্ন স্মিথ। প্রত্যেকটা যে ইনস্টিটিউশন থাকে, অর্গানাইজেশন থাকে, ওইটা কাজ করার কয়েকটা নিয়ম থাকে। অমনি তোমার আরবিআই অ্যাক্ট 1934 আছে, যেটাতে চ্যাপ্টার 4 সেকশন 47-এ লেখা হয়েছে যে আরবিআই যত প্রফিট করবে ওগুলো ডাইরেক্টলি যাবে তোমার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কারণ এটা হচ্ছে ব্যাংকার্স ব্যাঙ্ক, মানে যত ব্যাংক আছে তাদের ব্যাংক, আর এটা ইজ আ ন্যাশনালাইজ ইনস্টিটিউশন। তো এটাতে যত প্রফিট হবে এই ব্যাংকে ওগুলো সব কিছুই যাবে তোমার টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আরবিআই এর যদি কথা বলা হয় তাহলে আরবিআই ইস্যুস দ্য কয়েন্স অফ ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে কয়েনগুলো যত আছে ওগুলো ইস্যু করে আরবিআই। এছাড়া যত নোটসও প্রডিউস হয় ওগুলো আরবিআই থেকেই ইস্যু হয়। যত নোটস আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার নোটগুলো দুটো জায়গায় বানানো হয়। একটা হচ্ছে নাসিক, বানানো হয় মানে প্রিন্ট করা হয়। একটা হচ্ছে নাসিক আর একটা হচ্ছে দেওয়াস। দেওয়াস হচ্ছে তোমার মধ্যপ্রদেশে আর নাসিক হচ্ছে তোমার মহারাষ্ট্রতে। এই দুটো জায়গায় প্রিন্ট করা হয়, এই দুটো জায়গাও আন্ডার দ্য আরবিআই প্রিন্ট করা হয়। তো নোটস হোক বা কয়েন্স হোক সব কিছু আসে তোমার আরবিআই থেকেই। ক্রেডিট কন্ট্রোল টুলস অফ ইন্ডিয়া, যেমন আমরা আগের স্লাইডে দেখলাম যে যত কিছু আছে ব্যাঙ্কগুলোকে ইন্ডিয়ার ব্যাঙ্কগুলোকে কন্ট্রোল করে তোমার আরবিআই। তো এই ব্যাঙ্কগুলোকে কন্ট্রোল করার জন্য, ক্যাশ ফ্লো দেখার জন্য এগুলো হয় তোমার ক্রেডিট কন্ট্রোল টুলস অফ ইন্ডিয়া। ক্যাশ ফ্লো মানে মার্কেটে তোমার কত টাকা যাবে বা মার্কেট থেকে তোমার টাকা বার করতে হবে কিনা, এইগুলোর জন্য তোমার ক্রেডিট কন্ট্রোল টুল ইউজ করা। প্রথম হচ্ছে তোমার ক্যাশ রিজার্ভ রেশিও। ক্যাশ রিজার্ভ রেশিওতে কী হয়, ধরে নাও একটা ব্যাংক আছে, ধরে নাও এসবিআই। এসবিআই এর কাছে টোটাল ডিপোজিট আছে 10 টাকা। তো ক্যাশ রিজার্ভ রেশিওতে কী দেখা হয় যে 10 টাকার একটা পার্সেন্টেজ 4.65 তোমাকে রাখতে হবে আরবিআই এর কাছে। তো এসবিআই এর কাছে যদি 10 টাকা থাকে অ্যাজ আ টোটাল ডিপোজিট, যত ডিপোজিট আছে সব কিছু মিলিয়ে, তাহলে আরবিআই এর কাছে রাখতে হবে 4 টাকা 65 পয়সা। এই যে পার্সেন্টেজটা আছে 4.65%
বা অন্য পার্সেন্টেজ যতগুলো দেখবে এগুলো তোমরা এক্সামে যাওয়ার আগে একবার চেক করে নেবে, কারণ এই পার্সেন্টেজগুলো প্রায় চেঞ্জ হতে থাকে। তাহলে এখানে একবার ডেফিনেশনটা পড়ে নেব। দ্য ফ্র্যাকশন অফ মানি দ্যাট দ্য কমার্শিয়াল ব্যাঙ্কস হ্যাভ টু কিপ ইন দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক ফ্রম দ্য টোটাল সেভিং, টোটাল যত আছে তার টোটাল যত টাকা আছে ব্যাংকের কাছে তার একটা ভাগ রাখতে হয় আরবিআই এর কাছে। এটাই হচ্ছে তোমার ক্যাশ রিজার্ভ রেশিও। তারপরে আসছে স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও। স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও কি? তোমার এখানে যেমন আরবিআই এর কাছে রাখতে হচ্ছে এক পোর্শনের টাকা, এখানে তোমার আরবিআই এর কাছে রাখতে হয় না, এইটা তোমাকে ওই সেম ব্যাংকের কাছে রাখতে হয়, কিন্তু ওই টাকাটা যেন তোমার লিকুইড অ্যাসেট হয়। লিকুইড অ্যাসেট মানে কি হচ্ছে, ধরে নাও তোমার ক্যাশ, অনলাইন ট্রানজ্যাকশন, এগুলো হচ্ছে তোমার লিকুইড অ্যাসেট, যেগুলো ইজিলি তোমার মার্কেটে ইউজ করা যেতে পারে। তো ক্যাশ রিজার্ভ রেশিও তোমাকে নিজের টোটাল ডিপোজিটের একটা ভাগ রাখতে হবে আরবিআই এর কাছে, আর স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও তোমার যে টোটাল ডিপোজিট আছে তার একটা ভাগ রাখতে হবে নিজের ব্যাংকেই। তাহলে এটা কি, প্রপোর্শন অফ দ্য ডিপোজিট ব্যাংক হ্যাজ টু মেনটেন উইথ দেম অ্যাজ লিকুইড অ্যাসেট। তো প্রপোর্শন অফ যতটা তোমার কাছে ক্যাশ আছে বা তোমার কাছে যত টোটাল ডিপোজিট আছে তার একটা ভাগ রেখে দিতে হবে নিজের কাছে অ্যাজ আ লিকুইড অ্যাসেট। স্ট্যাচুটারি লিকুইডিটি রেশিও কত? 21.5%। আবার বলছি, তোমরা এক্সামে যাওয়ার আগে এই পার্সেন্টেজগুলো চেক করে যাবে। তারপরে আসছে রেপো রেট। রেপো রেট কি? ধরে নাও কোনো ব্যাংক আছে, কোনো ব্যাংকে এসবিআই, ধরে নাও এসবিআই এর ধরো লোন চাই, তাহলে ও কার কাছে চাইবে? ও চাইবে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে। ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক কি? তাহলে ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাংক আরবিআই। এবার এসবিআই যখন তোমার সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই থেকে টাকা চাইলো, তখন ওই টাকা লোনটা এসবিআই কে দিয়ে দিল, আর এই লোনের উপরে যে ইন্টারেস্ট রেট লাগায় আরবিআই ওটাকেই বলা হয় তোমার রেপো রেট। তাহলে এখানে এক্সপ্লেনেশনটা দেখবো, রেট at which loans are given by the RBI to commercial banks after providing security. এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, তো মনে রাখবে যে সিকিউরিটি দেওয়ার পরে যেই রেটে লোন দেওয়া হয় তোমার কমার্শিয়াল ব্যাংকে ওটাকেই বলা হয় তোমার রেপো রেট। তো সিকিউরিটি মানে কি? এখানে সিকিউরিটি মানে হচ্ছে, ধরো তুমি কোনো জায়গায় যদি লোন নিতে যাও, ধরো একটা জায়গায় তুমি লোন নিতে গেলে, লোন নিয়ে তোমাকে বললো যে এই লোনটা তো তোমাকে দিয়ে দেওয়া হবে, কিন্তু তোমার যে ঘরের কাগজ আছে ওটা আমাদের কাছে রেখে দিতে হবে। তো তাহলে তোমাকে লোন দিয়ে দেওয়া হবে, আর পরে যখন তুমি লোনটা ফেরত দিয়ে দেবে ওই ঘরের কাগজ তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে তোমার সিকিউরিটি। একটা সিকিউরিটি রাখা হয় ব্যাংকের তরফ থেকে বেশিরভাগ সময় যখন লোন দেওয়া হয়। এবার রিভার্স রেপো রেট কি? এই কথা দিয়েই বোঝা যাচ্ছে রিভার্স মানে কি হবে। যখন আরবিআই তোমার কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর থেকে লোন নেয়, তখন যে ইন্টারেস্ট রেট নেওয়া হয় ওই লোনের উপরে ওইটাকেই বলা হয় তোমার রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট যেটা আছে ওটা সবসময় তোমার রেপো রেট থেকে কম থাকবে। তাহলে রিভার্স রেপো রেট নিয়ে একবার দেখে নেব। দ্য রেট অ্যাট উইচ কমার্শিয়াল ব্যাঙ্কস গিভ লোন টু আরবিআই। তো আরবিআইকে যে রেটে লোন দেয় ওইটা হচ্ছে তোমার রিভার্স রেপো রেট। আর একটা ব্যাপার রিভার্স রেপো রেটের এখানে আছে, যে রেপো রেট থাকবে ওইটা তোমার সবসময় বেশি থাকবে দ্যান দ্য রিভার্স রেপো রেট। রেপো রেট সবসময় তোমার বেশি থাকবে, এই রেটিংগুলো চেঞ্জ হতে থাকবে 4%, 3.35%। তো যে তোমার রেট থাকবে রেপো রেট সবসময় বেশি থাকবে আর রিভার্স রেপো রেট কম থাকবে। তারপরে আসবো ব্যাংক রেটে। ব্যাংক রেট ও রেপো রেটের একদম এক্স্যাক্ট জিনিস, খালি একটাই জায়গায় চেঞ্জ হয়েছে। তোমাদের মনে আছে যে রেপো রেটে তোমার একটা সিকিউরিটি দিতে হয়,
ব্যাংক রেট যখন লোন দেওয়া হয় কোনো ধরনের সিকিউরিটি দেয় না, কমার্শিয়াল ব্যাংক কোনো ধরনের সিকিউরিটি প্রোভাইড করে না আরবিআইকে, তখন ওইটাকে বলা হয় তোমার ব্যাংক রেট। দ্য রেট অফ ইন্টারেস্ট অন লোন ইস্যুড বাই আরবিআই উইথাউট প্রোভাইডিং সিকিউরিটি, কোনো ধরনের সিকিউরিটি প্রোভাইড করা ছাড়াই যখন লোন দেওয়া হয় ওটাকেই বলা হয় তোমার ব্যাংক রেট। তারপরে আমরা পড়বো ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশন নিয়ে কি হয়, তোমার যে গভর্নমেন্ট সিকিউরিটিস আছে ওগুলোকে বাই অথবা সেল করা হয়। বা গভর্নমেন্ট সিকিউরিটিস কি হয়, মেনলি তোমার দু ধরনের হয়। একটা হচ্ছে তোমার ট্রেজারি বিল, আর একটা হচ্ছে তোমার গভর্নমেন্ট বন্ড। তো ট্রেজারি বিলটা বুঝে নিলে তোমরা সবাই গভর্নমেন্ট বন্ড ইজিলি বুঝতে পারবে। ট্রেজারি বিলে কি হয়, গভর্নমেন্টের যখন টাকা দরকার হয় বা টাকা ও মার্কেটে দিতে যায় তখন ওরা বানায় তোমার ট্রেজারি বিল। ট্রেজারি বিল তোমার কাগজের মতন থাকে, ওটার উপরে লেখা থাকে এই লোকটা আমাকে এত টাকা দিয়েছে আর এই দিন আমি ওকে ফেরত দিয়ে দেবো। ধরো তুমি ট্রেজারি বিলে 500 টাকা ইনভেস্ট করলে, তখন গভর্নমেন্ট তোমাকে একটা ডকুমেন্ট দিয়ে দেয় যে এই লোকটা ধরো এক্স আমাকে 500 টাকা দিয়েছে আর ওকে এই ডেটে আমি 500 টাকাটা ফেরত দিয়ে দেবো। এটা হচ্ছে তোমার ট্রেজারি বিল। ট্রেজারি বিলে যেটা লেখা থাকে যে 500 টাকাটা গভর্নমেন্ট তোমাকে 1 বছরে ফেরত দিয়ে দেবে। এবার কথা বলি গভর্নমেন্ট বন্ড নিয়ে। গভর্নমেন্ট বন্ড যদি কথা বলা হয় জিনিসটা পুরোপুরি একই, কিন্তু এখানে গভর্নমেন্ট বন্ড তখনই বানানো হয় যখন তোমার 1 বছরের বেশি গভর্নমেন্ট টাইম নেয়। এখানে 1 বছরে কম থাকে ট্রেজারি বিল, আর গভর্নমেন্ট বন্ডে 1 বছরে বেশি টাইম লাগায়। এটাই হচ্ছে তোমার গভর্নমেন্ট সিকিউরিটিজ। এগুলো নিয়ে আরও ডিটেলে দেখতে চাইলে ওই ব্যাংকিং সিস্টেম চ্যাপ্টারটা দেখে নিও। আমি চেষ্টা করবো এই উপরে তোমাদের একটা লিঙ্ক দিয়ে দেওয়া, কিন্তু যদি বাই চান্স ভুলে যাই তাহলে তোমাদের ভিডিও নিচে যে ডেসক্রিপশন থাকে ওখানে তোমাদের ভিডিওর লিঙ্কটা শিওরলি দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তারপরে আসবো মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিস। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটিতে কি হয়, ধরো কোনো ব্যাংক এসবিআই ওর হঠাৎ করে তোমার অনেকটা টাকা আরবিআই থেকে দরকার হতে পারে, মানে ওভারনাইট 1 রাতের মধ্যে অনেকটা টাকা আরবিআই থেকে লোন নিতে পারে বা লোনের দরকার হতে পারে। তখন আরবিআই ওই লোনটা দিয়ে দেয় এসবিআইকে, আর তখন যে ইন্টারেস্ট রেট নেয় ওটাকে বলা হয় তোমার মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। কেন দেখে নেবো, ব্যাংকস বড়ো ফ্রম দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন অ্যান এমার্জেন্সি। তো হঠাৎ করে ধরো 1 রাতের মধ্যে যদি অনেকটা টাকা চায় তাহলে যখন আর আরবিআই ওই টাকাটা লোন হিসাবে দিয়ে দেয় তখন যে ইন্টারেস্ট রেটটা চার্জ করে আরবিআই ওটাকেই বলা হয় তোমার মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। তারপরে পড়বো আমরা মিনিমাম রিজার্ভ সিস্টেম নিয়ে। মিনিমাম রিজার্ভ সিস্টেম যদি কথা বলা হয়, এটা স্টার্ট করা হয়েছিল বাই দ্য আরবিআই ইন দ্য ইয়ার 1956। মিনিমাম রিজার্ভ সিস্টেম কি? মিনিমাম রিজার্ভ সিস্টেম হচ্ছে একটা মিনিমাম অ্যামাউন্ট যেটা আরবিআইকে সবসময় নিজের কাছে রাখতে হয়, যে কাছে অ্যাজ আ ডিপোজিট বা সেভিংস রেখে দিতে হয়। এই টাকাটা কখনোই ইনভেস্ট করতে পারে না আরবিআই বা খরচ করতে পারে না। তো এই মিনিমাম অ্যামাউন্টটা কত? এই মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 200 crores, যেটা সবসময় তোমার আরবিআই এর কাছে থাকে। আর এই যে 200 crores ডিপোজিট আছে, টোটাল মানি যেটা ওরা নিজের কাছে রাখে সবসময়, এটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে 115 crores ওয়ার্থ অফ গোল্ড, 115 crore গোল্ড, 85 crores ফরেন এক্সচেঞ্জ। এটা দুটো ভাগ, একটা হচ্ছে গোল্ড সোনা আর দ্বিতীয় হচ্ছে তোমার ফরেন এক্সচেঞ্জ। তো আজকের ভিডিওটা এতটাই থাকলো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকে তো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক সাপোর্ট পাই। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য।
দেখা হবে পরের ভিডিওতে।